বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আমাদের সর্বোত্তম প্রিয় তারানাথ তান্ত্রিকের বাড়ি ছিল কলকাতার মঠস লেনে। তারানাথ বলে কোনো তান্ত্রিক আদতে সেই রাস্তায় ছিল কিনা সেই কথা আমরা জানি না, তবে এই মঠস লেন কিন্তু আজও কলকাতায় দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তাটি ধর্মতলা থেকে মৌলালি আসার পথে পড়ে। আজকের পর্বে আমরা জেনে নেব এই রাস্তার ইতিহাস। নমস্কার, চ্যানেল শেখালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের সাথে। মিস্টার মঠ ছিলেন প্রাচীন কলকাতার একজন স্বাধীন ব্যবসায়ী। ইংরাজি 1761 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ক্লাইভের নির্দেশে মিস্টার মঠ উড়িষ্যার হীরার খনি আবিষ্কার করতে গিয়েছিলেন। সেই বিষয়ে তিনি একটি গ্রন্থও লিখেছিলেন। ওয়ারেন হেস্টিংসের আমলে তিনি বারাণসীতে গিয়ে থাকতে আরম্ভ করেন। কিছুদিন পরে তিনি সেখান থেকে ফিরে এসে হুগলির চুঁচুড়ায় থাকতে আরম্ভ করেছিলেন। শোনা যায় গভর্নর হেস্টিংস নাকি প্রায় মিস্টার মঠের চুঁচুড়াস্থিত গৃহে আমন্ত্রিত হতেন। এই মিস্টার মঠ কয়েক বছর সেজুয়ের কলকাতা পুলিশ বিভাগের কর্তা হিসাবেও কাজ করেছিলেন। তার এই পুলিশ জীবনের একটি গল্প শুনুন বলি। ঘটনাটি এইরকম। রমাকান্ত মুন্সী নামক কলকাতার একজন ধনী ব্যক্তির বনমালী নামের একটি ভৃত্য ছিল। কোনো দোষের জন্য রমাকান্ত বনমালীকে কাছ থেকে ছাড়িয়ে দেয়। বনমালী জানতো বাড়ির কোন ঘরে তার প্রভুর সম্পত্তি থাকে। বনমালী কলকাতার বদমাইশদের আড্ডায় ঢুকে তার স্বার্থ সিদ্ধির জন্য উপযুক্ত লোক খুঁজতে থাকে, কিন্তু মুন্সীবাবুর বাড়ি প্রহরী রক্ষিত, কাজেই কেউ রাজি হচ্ছিল না। সেই সময় শ্রীরামপুরে গোবিন্দরাম চক্রবর্তী নামে এক নামজাদা সেধেল চোর ছিল। আগে সে কলকাতাতেই থাকতো, কিন্তু ইংরেজ পুলিশ তাকে কলকাতা থেকে তাড়িয়ে দেওয়ায় সে শ্রীরামপুরের ডাচদের সেটেলমেন্টে থাকতে শুরু করেছিল। বনমালী শেষ পর্যন্ত এই গোবিন্দরামের কাছে গিয়ে রমাকান্ত মুন্সীর সম্পত্তি চুরির প্রস্তাব দেয়। গোবিন্দরাম শেষ পর্যন্ত তার দুজন সাকরেতকে নিয়ে কলকাতায় আসে এবং চুরি সংক্রান্ত সমস্ত আলাপ আলোচনা হয়। তারপর তারা কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এসে রাতে মুন্সীর বাগানের পাঁচিলের কাছে উপস্থিত হয়। গোবিন্দরাম তারপর ধুলো নিয়ে মন্ত্র পড়ে সেই ধুলো ছিটিয়ে দেয়। তারপর বনমালী সহ তার সাকরেতদের বলে, যা সিন্দুক ভেঙে নিয়ে আয়। বাড়ির সবাই মরা ঘুমে চলে গেছে, তাদের আর ঘুম ভাঙবে না। তারপর বনমালী সহ তার দুই সাকরেত সিন্দুকের ঘরে ঢুকে সিন্দুক ভেঙে সব কিছু নিয়ে চলে আসে। সেই ঘরে তখন স্বয়ং রমাকান্ত ঘুমিয়েছিলেন। আশ্চর্য এই যে সত্যি তার কিন্তু ঘুম ভাঙেনি। পরদিন সকালে পুলিশে খবর দিলে সেখানে মিস্টার মঠ আসেন। সব দেখে শুনে তিনি বলেন, এই কাজ কোনো পরিচিত লোক ছাড়া সম্ভবই নয়। এরপর বনমালী সহ গোবিন্দরাম ও তার সাকরেতরা ধরা পড়ে। বনমালী শাস্তির ভয়ে সেই হাজতেই গলায় দড়ি দেয়। এই পুলিশ কর্তা মঠকেও কিন্তু শেষ জীবনে হাজত বাস করতে হয়েছিল। শেষ জীবনে তিনি ভীষণ অর্থকষ্টে ভুগেছিলেন। দেনার দায়ে তাকে যেতে হয়েছিল জেলে। তৎকালীন গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায় মঠ তার পাওনাদারদের জন্য একটি ঘরোয়া বৈঠক করেছিলেন। ব্রিটিশ মিউজিয়ামে ইম্পের যে সমস্ত নথিপত্র ছিল তাতে কলকাতা কারাগার থেকে 1783 সালে মঠ লিখিত একটি আবেদনপত্র ছিল। তাতে মঠ জানিয়েছিলেন যাতে কেবলমাত্র মনুষ্যত্বের খাতিরে পাওনাদাররা মঠকে যেন রেহাই দেন এবং তাকে যেন মুক্তি দেওয়া হয়। এই মঠ সাহেবের নামেই কলকাতার এই রাস্তার নাম হয়েছিল মঠস লেন। প্রমথ চৌধুরীর আত্মকথাতেও উল্লেখ আছে এই মঠস লেনের, কারণ এই পথেই বহু বিখ্যাত ব্যক্তিরা বাস করতেন, যেমন ব্যারিস্টার আনন্দমোহন বসু, স্যার আশুতোষ মুখার্জি, শ্রী অরবিন্দ প্রভৃতি। মঠস লেনেই ছিল বিখ্যাত সংবাদপত্র ইন্ডিয়ান মিরর, যার সম্পাদক ছিলেন নরেন্দ্রনাথ সেন। ইন্ডিয়ান মিররের অবস্থিতির জন্যই মঠস লেনের একটি সীমানার নাম হয়েছে ইন্ডিয়ান মিরর স্ট্রিট। এই ছিল তারানাথ তান্ত্রিকের মঠস লেনের কাহিনী।
আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো এমনই কোনো গল্প নিয়ে। আজ তবে আসি, ধন্যবাদ।